হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পর্ষদের 278 নম্বর পেজে যে কোশ্চেনটি আছে সেটি শর্ট কোশ্চেনগুলি আলোচনা করব। প্রথম কোশ্চেন আছে যে বায়োগ্যাসের মূল উপাদান কি? বায়োগ্যাসের মূল উপাদান হলো আমরা জানি যে মিথেন অর্থাৎ CH4। দ্বিতীয় কোশ্চেনে আছে হচ্ছে কোনো একদিনে উষ্ণতা 30 ডিগ্রি সেলসিয়াস হলে কেলভিন স্কেলে তার পাঠ কত হবে? আমরা কি জানি যে যদি কোনো উষ্ণতা সেলসিয়াস স্কেলে ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে কেলভিন স্কেলে সেটা হয় হচ্ছে 273 প্লাস টি কেলভিন। তাহলে এখানে দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এটা হবে হচ্ছে ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু 273 প্লাস 30, অর্থাৎ উত্তর কত হবে 303 কেলভিন, অর্থাৎ অপশন সি হবে সঠিক উত্তর। CO2 এর বাষ্প ঘনত্ব কত? বাষ্প ঘনত্ব ডি ইজ ইকুয়াল টু কী হয়? আণবিক ভর m/2। তাহলে আমরা CO2 এর আণবিক ভর কত জানি? কার্বন 12 প্লাস অক্সিজেন হচ্ছে 16 গুণ 2, তাহলে হচ্ছে হলো 12 প্লাস 16 দুগুণে 32, 44 গ্রাম। তাহলে আণবিক ভর যদি 44 গ্রাম হয়, বাষ্প ঘনত্ব কত হবে? ডি ইজ ইকুয়াল টু 44 বাই হচ্ছে 2, অর্থাৎ 22। অপশন সি হবে ঠিক। তারপরে হবে হচ্ছে, হ্যাঁ, আগের কোশ্চেনটিতে একটা জিনিস দেখার আছে যে এখানে 22 আছে, আবার ডি নম্বর অপশনে 22 গ্রাম পার সেমি আছে। উত্তর 22ই হবে, কারণ বাষ্প ঘনত্বের কোনো একক থাকে না। তার মানে ওই সি নম্বর অপশনটিই সঠিক হবে। তারপরে আছে কি গামা আর, গামা এ এবং গামা জি এর মধ্যে সম্পর্কটি হলো। এগুলি কি? এগুলি হচ্ছে তরলের আয়তন প্রসারণ গুণাঙ্কের কথা বলা হয়েছে। তার মধ্যে গামা এ হচ্ছে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক, গামা আর হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, আর গামা জি হচ্ছে হলো পাত্রের প্রসারণ গুণাঙ্ক। এদের মধ্যে সম্পর্কটা কি দাঁড়ায়? সম্পর্কটা দাঁড়ায় হচ্ছে হলো গামা আর ইজ ইকুয়াল টু গামা এ প্লাস গামা জি, অর্থাৎ অপশন বি হবে হচ্ছে সঠিক উত্তর। তারপরে কোশ্চেন 5 নম্বর কোশ্চেন আছে মোটর গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয় কোনটি? মোটর গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয় হচ্ছে হলো অবতল দর্পণ। তারপরে কোশ্চেন আছে অ্যামালগামে কোন ধাতু অবশ্যই বর্তমান? অ্যামালগামে Hg ধাতু অর্থাৎ পারদ অবশ্যই থাকতে হবে। কোনো ধাতুর সাথে হলো মানে কোনো সংকর ধাতুতে পারদ থাকলে সেটিকেই অ্যামালগাম নামে ডাকা হয়। 6 নম্বর কোশ্চেনে আছে, না 6 নম্বর হলো 7 নম্বর কোশ্চেনে আছে আলোক কেন্দ্র দিয়ে যাবার সময় আলোকরশ্মির বিচ্যুতি কত হয়? আলোকরশ্মির বিচ্যুতি হয় হচ্ছে হলো 0 ডিগ্রি। ঠিক আছে, কারণ আলোক কেন্দ্র দিয়ে আলোকরশ্মি একদম সোজা পথে বের হয়ে যায়, তাই কোনো রকম বিচ্যুতি হয় না, অর্থাৎ 0 ডিগ্রি হবে অ্যান্সার, অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর। 8 নম্বর কোশ্চেনে আছে নিচের কোনটি তড়িৎযোজী যৌগ? নিচে যে NH3 আছে সেটি একটি সমযোজী যৌগ, H2 এটিও একটি সমযোজী যৌগ, CH4 মিথেন এটিও সমযোজী যৌগ, সোডিয়াম হাইড্রাইড একমাত্র হচ্ছে তড়িৎযোজী যৌগ। সোডিয়াম হাইড্রাইডকে যদি আমরা লিখি সেটাকে এইভাবে আয়নে ভাঙা যায়, Na প্লাস প্লাস হচ্ছে H মাইনাস। ঠিক আছে। 9 নম্বর কোশ্চেনে আছে থার্মিট পদ্ধতিতে বিজারক রূপে কী ব্যবহৃত হয়? সেটি হচ্ছে অ্যালুমিনিয়াম। 10 নম্বর কোশ্চেনে আছে তৃতীয় পর্যায়ের চ্যালকোজেন মৌলটি হলো, তো চ্যালকোজেন মৌলগুলি শুরু হচ্ছে কত? দ্বিতীয় পর্যায় থেকে। দ্বিতীয় পর্যায়ে আছে হচ্ছে অক্সিজেন, আর তৃতীয় পর্যায়ে কী আছে সেটি হচ্ছে সালফার। তাহলে 10-এর উত্তর হবে হচ্ছে বি নম্বর অপশনে সালফার। চ্যালকোজেন মৌল কোনগুলিকে বলা হয়? চ্যালকোজেন মৌল হচ্ছে গ্রুপ 16কে বলা হয়, অর্থাৎ গ্রুপ 16-এ কোন কোন মৌল আছে? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। এদের মধ্যে তৃতীয় পর্যায়ে হচ্ছে সালফার থাকে। তারপরে 11 নম্বর কোশ্চেনে আছে 100 ওয়াটের বাতি প্রতি মিনিটে শক্তি খরচ করে। তাহলে 100 ওয়াটের বাতি শক্তি খরচ কত করবে? শক্তি ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা কি জানি? PI। ঠিক আছে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে PT। তাহলে পি হচ্ছে হলো তড়িৎ ক্ষমতাকে বোঝায়, আর টি হচ্ছে সময়কে বোঝায়, আর ডাব্লিউ হচ্ছে হলো কার্য। তাহলে পি হচ্ছে হলো দেওয়া আছে 100 ওয়াট, আর সময় দেওয়া আছে প্রতি মিনিট, অর্থাৎ মিনিটকে সেকেন্ডে নিলে 60 সেকেন্ড। তাহলে কত হবে? 6000 জুল। তারপরে 12 নম্বর কোশ্চেনে আছে ইথিলিন অণুতে মোট সমযোজী বন্ধনের সংখ্যা। ইথিলিন অণু কেমন দেখতে হয়? HCH ডবল বন্ড CH, এখানে একটা H। তাতে টোটাল সমযোজী বন্ধন কটা আছে? 1 2 3 4 5 6টা। তার মানে উত্তর হবে হচ্ছে অপশন বি 6টা। 13 নম্বর কোশ্চেনে আছে অ্যামোনিয়াকে শুষ্ক করতে কী ব্যবহার করা হয়? পোড়াচুন বা ক্যালসিয়াম অক্সাইড। অপশন এ হবে হচ্ছে সঠিক উত্তর। 14 নম্বর কোশ্চেনে আছে
অ্যাসিটনে উপস্থিত কার্যকরী গ্রুপটি, অ্যাসিটন হচ্ছে সংকেত CH3CO, যেটাকে প্রোপাননও বলা হয়। তাহলে এর কার্যকরী গ্রুপ কি? CO, অর্থাৎ অপশন সি হবে সঠিক উত্তর। এটি কিটোন গ্রুপকে বোঝানো হয়। 15 নম্বর কোশ্চেনে আছে, প্রদত্ত কোন পলিমারটি জৈব ভঙ্গুর নয়? শর্করা একটি জৈব ভঙ্গুর পলিমার, সেলুলোজ জৈব ভঙ্গুর, স্টার্চ জৈব ভঙ্গুর। একমাত্র টেফলন, যেটাকে আমরা বলি হচ্ছে PTFE, পলিটেট্রাফ্লুরো ইথিলিন, সংকেত হচ্ছে CF2 ডবল বন্ড CF2, এটা হচ্ছে মনোমারটির সংকেত, টেট্রাফ্লুরো ইথিলিনের সংকেত। ঠিক আছে, এটি হচ্ছে টেফলন, যেটি হচ্ছে জৈব ভঙ্গুর নয়। তারপরে 2 নম্বর গুলিতে আছে, 2-এর 1 নম্বরে আছে হচ্ছে, কয়লার একটি নমুনার তাপন মূল্য 30,000 কিলোজুল পার কেজি বলতে কী বোঝায়? এটির মানে বোঝা হচ্ছে যে 1 কেজি কয়লাকে যদি সম্পূর্ণরূপে তাপশক্তিতে রূপান্তরিত করা যায়, তাহলে মোট 30,000 কিলোজুল শক্তি পাওয়া যাবে, অর্থাৎ 30,000 কিলোজুল তাপশক্তি উৎপন্ন হবে। ঠিক আছে, তারপর বলছে এন মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণটি কী? সেটি হবে হচ্ছে হলো PV = nRT। পি হচ্ছে চাপ, ভি হচ্ছে আয়তন, এন হচ্ছে মোল সংখ্যা, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর টি হচ্ছে হলো পরম উষ্ণতা। হচ্ছে 2 নম্বর। এর অথবাতে আছে হচ্ছে ভিটি লেখচিত্রের, চার্লসের সূত্র থেকে ভি ক্যাপিটাল টি লেখচিত্রের প্রকৃতি। এখানে ক্যাপিটাল টি আছে, তার মানে এটি দেখতে হবে এরকম, মূল বিন্দুগামী সরলরেখা। আর এখানে যদি এটা স্মল টি বলতো চার্লসের সূত্রের ক্ষেত্রে, অর্থাৎ ডিগ্রি সেলসিয়াসের স্কেলে যদি উষ্ণতা থাকতো, তাহলে এরকম হতো গ্রাফটা। ঠিক আছে, এখানে -273 ডিগ্রি সেলসিয়াস থাকতো। তাহলে স্মল টি থাকলে হচ্ছে এই গ্রাফটা হবে, আর ক্যাপিটাল টি অর্থাৎ পরম উষ্ণতার স্কেলে থাকলে সেটি এই গ্রাফটি হবে। ঠিক আছে, তারপরে বলছে যে 2.3-তে তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? কোথা থেকে নির্গত হয়? সেটি হচ্ছে নিউক্লিয়াস থেকে নির্গত হয়। 2.4-এ আছে, ডায়নামোতে কোন শক্তিতে রূপান্তরিত হয়? সেখানে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কি প্রকার তড়িৎ ব্যবহৃত হয়? 5 নম্বর কোশ্চেন অ্যান্সার হবে হচ্ছে ডিসি কারেন্ট বা সমপ্রবাহ ব্যবহৃত হয়। এটার অথবাতে আছে, ওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক? এটি হচ্ছে তড়িৎ শক্তি বা কার্যের একক, কারণ W = আমরা কি জানি? পিটি, আর পি হচ্ছে ক্ষমতার W হচ্ছে পিটি, পি হচ্ছে হলো ক্ষমতা, যেটা ওয়াট বোঝাচ্ছে, আর টি হচ্ছে সময়, যেটা ঘন্টাকে বোঝাচ্ছে। তার মানে কার্য, তড়িৎ কার্য বা তড়িৎ শক্তি। তারপরে বলছে নিচের বিবৃতি সত্য না মিথ্যা? একই উষ্ণতা ও চাপে সময়ায়তন CO2 ও N2 গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক। না, এটি মিথ্যা, কারণ অ্যাভোগাড্রো সূত্র থেকে আমরা জানি যে সমচাপ ও সম উষ্ণতায় সময়ায়তন সমস্ত গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান থাকে। তার মানে কার্বন ডাইঅক্সাইড ও N2 গ্যাসের মধ্যে অণুর সংখ্যা সমান থাকবে, অর্থাৎ এটি হবে হচ্ছিল মিথ্যা। 7 নম্বরে আছে, একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেমি ও রৈখিক বিবর্ধন 1.5 হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে? প্রতিবিম্বের দৈর্ঘ্য, অর্থাৎ আমরা কি জানি বিবর্ধন M = প্রতিবিম্বের দৈর্ঘ্য V বাই বস্তু দৈর্ঘ্য U। তাহলে বিবর্ধন যদি 1.5 হয় আর বস্তু দৈর্ঘ্য যদি হয় হচ্ছে হলো 5 সেমি, তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য হবে হচ্ছে V = 1.5 × 5। তার মানে এটা গুণ করলে দাঁড়ায় হচ্ছে 5 × 5 = 25, 5 হাতে 2, 5 × 5 = 7, 7.5 সেমি, অর্থাৎ প্রতিবিম্বের দৈর্ঘ্য হবে হচ্ছে 7.5 সেমি। 8 নম্বর কোশ্চেন আছে, কোন সমবায়ে তুল্যরোধ হ্রাস পায়? সমান্তরাল সমবায়ে তুল্যরোধ হ্রাস পায়, অর্থাৎ সমান্তরাল সমবায়ে যে তুল্যরোধ থাকে তা রোধগুলির সবচেয়ে ছোট মান সর্বনিম্ন রোধের থেকেও কম হয়, তাই সমান্তরাল সমবায়ে তুল্যরোধ হ্রাস পায়। অথবাতে আছে 220 ভোল্ট 60 ওয়াট এবং 110 ভোল্ট 60 ওয়াট বৈদ্যুতিক বাতি দুটি রোধের অনুপাত নির্ণয় করো। রোধের অনুপাত হবে হচ্ছে, যেহেতু এখানে ভোল্ট দিয়ে দেওয়া আছে, তার মানে এইখানে আমরা P = V²/R এই সূত্রটি ব্যবহার করব। তাহলে R = দাঁড়াচ্ছে হচ্ছে V²/P, তাহলে R1/R2 দাঁড়াচ্ছে হচ্ছে V1² /P1 বাই হচ্ছে V2² /P2। তাহলে এটাকে লিখলে দাঁড়াচ্ছে এরকম, V1² /P1 ইন্টু P2/V2²। তাহলে এখানে সব মানগুলো বসিয়ে পাচ্ছি আমরা, 220 তার হোল স্কোয়ার, এটা হলো V1², P1-এ আসছে হচ্ছে 60 ওয়াট ইন্টু P2-তে আসছে হচ্ছে হলো 60 ওয়াট, আর V2-তে দাঁড়াচ্ছে হচ্ছে 110 তার হোল স্কোয়ার। 60 কাটা, 220 স্কোয়ার, অর্থাৎ 2 বার 220 বাই 110
ইন্টু 110, 0 কাটা, 11 দুগুণে 22, 11 দুগুণে 22, তার মানে 4/1। তার মানে রোধের অনুপাত দাঁড়াচ্ছে R1:R2 = 4:1। এটি হবে হচ্ছে উত্তর। পুরো কোশ্চেনটা দাঁড়াচ্ছে তার মানে এরকম। P = V²/R, তারপরে R = V²/P, তাহলে R1/R2 দাঁড়াচ্ছে হচ্ছে V1²/P1 V2²/P2, তারপর V1 এটাকে আমরা মানে ওপর নিচে করে দিলাম ভাগটাকে, তাহলে V1²/P1 × P2/V2², তারপর সবগুলো মান বসিয়ে দিলে আসছে হচ্ছে হলো 4:1। তারপরে বলছে 9 নম্বর কোশ্চেনে যে অ্যালনিকোয়ের উপাদানগুলি কী কী। অ্যালনিকোয়ের উপাদানগুলি হচ্ছে হলো অ্যালুমিনিয়াম, নিকেল, কোবাল্ট, আর প্রধান উপাদান হচ্ছে হলো লোহা, Fe, যেটি 60% থাকে। লোহা থাকে 60%, নিকেল থাকে 20%, অ্যালুমিনিয়াম থাকে হচ্ছে 12%, আর কোবাল্ট থাকে হচ্ছে 8%। 10 নম্বর কোশ্চেনে আছে আধানবিহীন একটি তেজস্ক্রিয় রশ্মির নাম কি, সেটি হচ্ছে হলো গামা রশ্মি। 11 নম্বরে আছে হচ্ছে বামস্তম্ভ ডানস্তম্ভ, তার 1 নম্বরে আছে সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মক মৌল, সেটি হচ্ছে কি ফ্লুরিন। একটি সমযোজী যৌগ, সেটি হচ্ছে CO2। ডুয়ালুমিনে উপস্থিত থাকে হচ্ছে হলো অ্যালুমিনিয়াম। 4 নম্বরে আছে হচ্ছে একটি ক্ষার ধাতু, সেটি হচ্ছে হলো সোডিয়াম। 12 নম্বরে আছে O2 এর লুইস ডট চিত্র অঙ্কন করো। ও এর পারমাণবিক সংখ্যা 8 দেওয়া আছে। তাহলে এটাকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস লিখি তাহলে আসে 2, হচ্ছে 6। তাহলে অক্সিজেনের শেষ কক্ষপথে থাকে হচ্ছে 6টি ইলেকট্রন। এবার এখান থেকে একটা ইলেকট্রন মাঝখানে আসছে, এখান থেকে একটা ইলেকট্রন মাঝখানে আসবে, এই পাশ থেকে একটা ইলেকট্রন মাঝখানে, এখান থেকে এটা মাঝখানে। যেহেতু 6টা ইলেকট্রন, তাহলে অক্সিজেনের আর 2টো ইলেকট্রন হলেই ও শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন হয়ে যাবে, তার ফলে ও নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। তাই এখান থেকে আসবে হচ্ছে অক্সিজেন, তার মাঝখানে থাকবে হচ্ছে 6টা ইলেকট্রন, তার মাঝখানে থাকবে হচ্ছে 4টা ইলেকট্রন, আরেকটি অক্সিজেন, আর বাকি ইলেকট্রনগুলি এমনি নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় হিসেবে বসে থাকবে। আটটা ইলেকট্রন নিয়ে এইভাবে থাকবে, আর এই অক্সিজেনটি 8টা ইলেকট্রন নিয়ে এইভাবে থাকবে। তাহলে কি দাঁড়াচ্ছে, অক্সিজেন এই দুটি ইলেকট্রন দিয়ে এখানে একটি বন্ড, নিচের দুটি ইলেকট্রন দিয়ে এখানে একটি বন্ড, তারপরে আবার অক্সিজেন, আর বাকি ইলেকট্রনগুলি এমনি বসে থাকবে। তাহলে এখান থেকে উৎপন্ন হবে হচ্ছে হলো O2। এটি হবে পুরো অক্সিজেনের লুইস ডট গঠন। ঠিক আছে, তারপরে কোশ্চেন আছে পর্যায় সারণীর প্রথম শ্রেণীর প্রথম চারটি মৌলকে ক্রমবর্ধমান পরমাণুর আকার অনুসারে সাজাও। অর্থাৎ পর্যায় সারণীর প্রথম শ্রেণী বলতে কোনটাকে বোঝানো হয়, অর্থাৎ গ্রুপ 1কে। মানে গ্রুপ 1-এ যে অপর নাম সেটি কি ক্ষার ধাতুর গ্রুপ। এখানে কে কে থাকে, প্রথম মৌলগুলি থাকে হচ্ছে হাইড্রোজেন, তার নিচে থাকে হচ্ছে লিথিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে থাকে হচ্ছে পটাশিয়াম। ঠিক আছে, এবার এই শ্রেণীর মধ্যে উপর থেকে যে কোনো শ্রেণী বরাবরই উপর থেকে যত নিচে যাওয়া যায় একটি করে নতুন কক্ষপথ উপস্থিত হয়, কি হয়, তাদের পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে থাকে। তাহলে এখানে কি হবে, সবচেয়ে বড় হবে হচ্ছে বলছে ক্রমবর্ধমান, অর্থাৎ ছোট থেকে বড়। তাহলে সবচেয়ে ছোট হবে হচ্ছে হাইড্রোজেন, তারপরে হবে লিথিয়াম, তারপরে সোডিয়াম, লেস দেন হবে হচ্ছে পটাশিয়াম। এটি হচ্ছে ক্রমবর্ধমান আকার অনুসারে সাজানো। তারপরে বলছে হচ্ছে মৌলের আয়নায়ন শক্তির একক কী। মৌলের আয়নায়ন শক্তির একক হচ্ছে হলো এসআই পদ্ধতিতে কিলো জুল পার মোল, আর সিজিএস পদ্ধতিতে হচ্ছে হলো কিলো ক্যালোরি পার মোল। এছাড়া আরেকটি এমনি পদ্ধতি আছে, সেটি হচ্ছে ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, কিন্তু তোমরা কিলো জুল পার মোল বা কিলো ক্যালোরি পার মোল লিখলেই চলবে। তারপরে কোশ্চেন আছে হচ্ছে অ্যানোড মাঠ কি।
অ্যানোড মাড হলো কপারের যখন তড়িৎ পরিশোধন করা হয় সেখানে কপার 2+ আয়ন কী করে তড়িৎ বিশ্লেষ্য থেকে গিয়ে দুটি ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপার রূপে ক্যাথোডে সঞ্চিত হয়। আর অশুদ্ধ কপার যেটা থাকে সেটা কী করে অ্যানোড থেকে দুটি ইলেকট্রন বর্জন করে কপার 2+ আয়ন রূপে দ্রবণে চলে আসে। এর ফলে কী হয় অ্যানোড ক্ষয়প্রাপ্ত হতে থাকে। এবার সেই অ্যানোডের যে ক্ষয়প্রাপ্ত অংশগুলি সেগুলি নিচে একটি সূক্ষ্ম মসলিনের থলির মধ্যে হলো মানে থলি নেওয়া হয় যেটার মধ্যে জমতে থাকে। আর এই জমার ফলে সেখানে কী হয় সেখানে এজি, প্ল্যাটিনাম, অরাম, রোডিয়াম প্রভৃতি যে ধাতুগুলো থাকে যেগুলি হলো দ্রবীভূত হতে পারে না সেইগুলি ওই মসলিনের থলির মধ্যে কাদার আকারে জমা হতে থাকে। একেই বলা হচ্ছে অ্যানোড মাড। অর্থাৎ যদি আমরা ছবির মাধ্যমে দেখতে চাই তাহলে ব্যাপারটা এরকম যে এটা অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। এবার এটাও একটা এখানে হচ্ছে অশুদ্ধ কপার থাকে, অশুদ্ধ কপার, আর এখানে থাকে হচ্ছে বিশুদ্ধ কপার। ক্যাথোডে বিশুদ্ধ কপারগুলি জমতে থাকে। ঠিক আছে? তো কী হয় এই অ্যানোডটা তো ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হতে থাকে। অ্যানোডটা কী হয় ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হতে থাকে। তো ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে কপার যে 2+ সেটি তো ওই তড়িৎ বিশ্লেষণের মধ্যে চলে আসে কপার 2+ আয়ন হিসেবে। কিন্তু যে অংশগুলি মানে এই তড়িৎ বিশ্লেষণের মধ্যে দ্রবীভূত হতে পারে না সেই অংশগুলি কী হয় সেই অংশগুলি এই নিচে একটি মসলিনের থলি রাখা থাকে। সেই মসলিনের থলির মধ্যে এই নিচে একটি মসলিনের থলি রাখা থাকে, সেটির মধ্যে এসে এই মানে অশুদ্ধিগুলি জমা হতে থাকে আর এটি কাদার মতো দেখতে হয়। তো এটিকেই হচ্ছে অ্যানোড মাড বলা হয়। এই জিনিসটিকেই অ্যানোড মাড বলা হয়। তারপরে কোশ্চেন আছে হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্যাথোডে যে বিক্রিয়াটি হয় তা লেখো। ক্যাথোডের বিক্রিয়াটি কী হয়? ক্যাথোডে বিক্রিয়াটি হয় হচ্ছে সেখানে যায় হচ্ছে কি অ্যালুমিনিয়াম আয়ন। অর্থাৎ প্রথমে কি হয় অ্যালুমিনিয়াম এমনি যদি আমরা মানে তড়িৎ বিয়োজন বিক্রিয়াটি দেখি সেটি হয় এরকম Al2O3, সেখান থেকে 2Al3+ প্লাস 3O2-। এটা হচ্ছে তড়িৎ বিয়োজন বিক্রিয়া। ঠিক আছে? তাহলে এই তড়িৎ বিয়োজন বিক্রিয়া হওয়ার পরে এখানে যে ক্যাটায়নটি থাকে অর্থাৎ অ্যালুমিনিয়াম 3+, সে কী করে সে হচ্ছে ক্যাথোডে যায়। এবার ক্যাথোডে যাওয়ার পরে সেটি হচ্ছে বিক্রিয়া হচ্ছে এইভাবে করে কি 2 অ্যালুমিনিয়াম 3+ প্লাস হচ্ছে এখানে 2 মোল অ্যালুমিনিয়াম আছে, তা হচ্ছে টোটাল চার্জ আছে 3+। তাহলে কতগুলো ইলেকট্রন লাগবে টোটাল 3 দুগুণে 6টা ইলেকট্রন নেয়, নিয়ে কি উৎপন্ন করে 2 অ্যালুমিনিয়াম অর্থাৎ অ্যালুমিনিয়াম ধাতু উৎপন্ন করতে থাকে। এটা হচ্ছে আমাদের ক্যাথোড বিক্রিয়া হয় এই কি বলে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের ক্ষেত্রে। 15 নম্বর কোশ্চেনের অথবাতে আছে তড়িৎ লেপনের একটি ব্যবহার লেখো। তড়িৎ লেপনের ব্যবহার আমরা কি করতে পারি লোহার তৈরি দ্রব্যের উপর মরিচা রোধ করার জন্য আমরা নিকেল, জিঙ্ক, টিন ইত্যাদির প্রলেপ দিতে পারি। লোহার উপরে জিঙ্কের প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজেশন পদ্ধতি বলে। তো এগুলি হচ্ছে তড়িৎ লেপনের ব্যবহার। তারপরে কোশ্চেন আছে 16 নম্বরে বরফ কারখানা ও কোল্ড স্টোরেজে শীতলীকরণের কাজে কোন গ্যাসটি ব্যবহৃত হয়? সেটি হচ্ছে অ্যামোনিয়া গ্যাস ব্যবহৃত হয়। 17 নম্বর কোশ্চেনে আছে ক্লোরিনের সাথে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়াতে শেষ ধাপে উৎপন্ন জৈব যৌগটির সংকেত কী? মিথেনের সাথে ক্লোরিনের যে বিক্রিয়াটি হয় সেটি এরকম দেখতে হয় CH4 + Cl2। প্রথম ধাপে কি উৎপন্ন হয় একটি করে হাইড্রোজেন বের হবে, একটি করে ক্লোরিন ঢুকবে অর্থাৎ CH3Cl। এর সাথে যদি আবার ক্লোরিনের বিক্রিয়া করি তাহলে হয় হচ্ছে CH2Cl2। এর সাথে যদি আবার ক্লোরিনের বিক্রিয়া করি তাহলে হবে কি CHCl3 অর্থাৎ ক্লোরোফর্ম। এই ক্লোরোফর্মের সাথে আবার ক্লোরিনের বিক্রিয়ায় উৎপন্ন হয় হচ্ছে হলো CCl4 অর্থাৎ শেষ ধাতু উৎপন্ন হচ্ছে হলো কার্বন টেট্রাক্লোরাইড। ঠিক আছে? তারপরে বলছে PVC এর পুরো নাম কি? PVC এর পুরো নাম হচ্ছে হলো পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড আর মনোমার হচ্ছে হলো ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইডের সংকেত হচ্ছে CH2 ডবল বন্ড CHCl আর পলিভিনাইল ক্লোরাইডের সংকেত হচ্ছে CH2 CHCl এইভাবে দিয়ে N। এটা হচ্ছে পলিমারটার সংকেত, পলিভিনাইল ক্লোরাইডের সংকেত। তারপর হচ্ছে 18 নম্বর কোশ্চেনে ডিনেচার স্পিরিটের একটি ব্যবহার লেখো। ডিনেচার স্পিরিটের একটি ব্যবহার হচ্ছে সেটি বিভিন্ন বার্নিশ শিল্পের কাছে বা স্পিরিট ল্যাম্প, স্টোভের জ্বালানি, রং ইত্যাদি শিল্পে ডিনেচার স্পিরিটকে ব্যবহার করা হয়। তো এখানে এই ভিডিওটি শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের কোনো কিছু জানার থাকে বা কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও। ঠিক আছে? ভিডিওটি এখানেই শেষ করছি।